10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের এই ক্লাসে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ লেখা পড়ব, যেটা ভর্তি পরীক্ষার অনেক প্রশ্নের উৎস হয়। আমরা পড়ব আনিসুজ্জামানের লেখা জাদুঘরে কেন যাব এই রচনাটি। শুরু করা যাক তাহলে। একেবারে শুরুতেই আমরা লেখক আনিসুজ্জামানের কিছু ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য জানব, যেগুলো কিনা ভর্তি পরীক্ষার জন্য আমাদের জানতে হবে। প্রথমেই আমরা আনিসুজ্জামানের ছবিটা একটু দেখে নেই। আমাদের সকলেরই পরিচিত হচ্ছেন এই বরেণ্য অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বাংলাদেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক ও মনস্বী অধ্যাপক। তিনি জন্মগ্রহণ করেছেন 1937 সালের 18 ফেব্রুয়ারি এবং তার জন্মস্থান কলকাতায়। ভর্তি পরীক্ষার জন্য এই তারিখের চেয়ে সালটা বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা এদিকে বেশি মনোযোগ দিব। তিনি ঢাকার প্রিয়নাথ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1953 সালে জগন্নাথ কলেজ থেকে আইএ পরীক্ষায় পাশ করেন। তার বাবার নাম ডক্টর এটিএম মোয়াজ্জম এবং তার মায়ের নাম সৈয়দা খাতুন। ডক্টর আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতক সম্মান, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি উচ্চতর শিক্ষা লাভ করেছেন শিকাগো ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ছিলেন। আনিসুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, স্বরূপের সন্ধানে, 18 শতকের চিঠি, পুরনো বাংলা গদ্য, বাঙালি নারী, সাহিত্য ও সমাজে, বাঙালি সংস্কৃতি ও অন্যান্য, ইহজাগতিকতা ও অন্যান্য, সংস্কৃতি ও সংস্কৃতি সাধক, চেনা মানুষের মুখ ইত্যাদি। সাহিত্য ও গবেষণার কৃতিত্বের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কলকাতার রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিক ডিগ্রি, ডিলিট এবং ভারত সরকারের পদ্মভূষণ সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এখন আমরা একটু পাঠ পরিচিতি সম্পর্কে পড়ব। জাদুঘরে কেন যাব এই রচনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে রজত জয়ন্তী উপলক্ষে শামসুল হোসাইনের সম্পাদনায় প্রকাশিত স্মারক পুস্তিকা ঐতিহ্যায়ন, যেটি প্রকাশিত হয়েছিল 2003 সালে, সেখান থেকে সংকলন করা হয়েছে। জাদুঘর হচ্ছে এমন একটি সার্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার জন্য। আশা করি এই বাক্যটি আমরা বুঝতে পেরেছি যে জাদুঘর কেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে মানব সভ্যতাকে পোর্ট্রে করা হয় কিংবা মানব সভ্যতাকে এই জায়গাটি শোকেস করা হয়, যাতে করে কিনা আমরা মানব সভ্যতার বিকাশ এবং অগ্রগতি খুব সহজেই বুঝতে পারি। জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি প্রদর্শন করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখে। অর্থাৎ আমরা বর্তমান সময়ে যা কিছু ব্যবহার করছি একেবারেই সাধারণভাবে কিংবা তেমন একটা গুরুত্ব না দিয়েই দৈনন্দিন জীবনে হয়তো বা যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলোও কিন্তু একসময় জাদুঘরে স্থান পেতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সংগৃহীত নিদর্শনগুলিকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণ সহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারে, পাশাপাশি আনন্দও পান। অর্থাৎ শুধুমাত্র যে এই জিনিসগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা অন্যান্য ঐতিহাসিক নিদর্শনগুলো রেখে দেওয়া হয় জাদুঘরে তেমনটি নয়, বরঞ্চ তাদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডেসক্রিপশনও অ্যাড করা হয়, যাতে করে যখন আমরা কিছু একটা দেখি তখন সেটার কনটেক্সট বুঝতে পারি, সেটাকে কেন রাখা হয়েছে, সেটার গুরুত্ব কী, সেটার পরিচিতি কী, এই ব্যাপারগুলো যাতে আমরা সহজেই বুঝতে পারি। এছাড়াও জাদুঘরে আয়োজন করা হয় বক্তৃতা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদির। পরিদর্শকদের মধ্যে অর্থাৎ অডিয়েন্সদের মধ্যে জানার কৌতূহল বাড়িয়ে তোলাই এর উদ্দেশ্য। তারপর আমরা পাঠ পরিচিতির আরেকটু অংশ দেখি। এভাবে জাদুঘর ইতিহাস ও ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ও তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট ও সম্পৃক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে জাদুঘরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, বিভিন্ন ধরনের বৈচিত্র্যমূলক বিষয় এখানে উপস্থাপন করা হয়। কারণটা হচ্ছে এরকম যে একটা মানুষের
সিনেমা ভালো লাগে, সে হয়তোবা সেই সিনেমা বা কোনো ডকুমেন্টারি দেখার জন্যই জাদুঘরে আসবে। আরেকটা মানুষের হয়তোবা সিনেমা দেখতে ভালো লাগে না, তার হয়তোবা বই পড়তে ভালো লাগে, কিংবা আরেকজনের হয়তোবা বক্তৃতা শুনতে ভালো লাগে। তো যার যেটা ভালো লাগে সেরকম জিনিসকেই উপস্থাপন করার চেষ্টা করা হয় এই জাদুঘরগুলোতে। এই গুরুত্বের কথা এবং মানবজাতির আত্মপরিচয় তুলে ধরায় নানা ধরনের জাদুঘরের ভূমিকার কথা বর্ণিত হয়েছে এই প্রবন্ধটিতে বা এই রচনাটিতে। প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে আকর্ষণীয় ঢঙে ও মনোগ্রাহী ভাষায়। চলো তাহলে শুরু করা যাক জাদুঘরে কেন যাব এই রচনাটি। পাশ্চাত্য দেশে অর্থাৎ পশ্চিমের দেশগুলোতে জাদুঘর তত্ত্ব, মিউজিওলজি, ইউজিওগ্রাফি বা মিউজিয়াম স্টাডিজ একটা স্বতন্ত্র বিদ্যায়তনিক বিষয় বা শৃঙ্খলা হিসেবে বিকশিত। অর্থাৎ আমরা যেমন দেখি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেরকমভাবে একাডেমিকভাবে পড়ালেখা করানো হয় এই জাদুঘরের উপর। আলেকজান্দ্রিয়ায় নাকি পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বা তার কাছাকাছি সময়, ঠিক নির্দিষ্ট করে বলতে পারছি না। আমি তখন উপস্থিত ছিলাম না, কিন্তু এতটুকু দ্বিধাহীনভাবে বলা যায় যে সে সময় জাদুঘর তত্ত্ববিদদের কেউ তার ধারের কাছে ছিলেন না। কি প্রেরণা থেকে বিশেষজ্ঞ না হয়েও একজন মানুষ এমন একটা কাজ করেছিলেন এবং দর্শনার্থীরাই বা সেখানে কোন প্রত্যাশা নিয়ে যেতেন তা আজ ভাববার বিষয়। অর্থাৎ একেবারে প্রাচীন একটা জাদুঘরের কথা বলা হচ্ছে, যেটি কিনা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বা তার কাছাকাছি সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু তখনকার সময়ের মানুষের আসলে সেখান থেকে কি চাওয়া পাওয়া ছিল এ ব্যাপারটি নিশ্চিত করা যায়নি। পৃথিবীর এই প্রথম জাদুঘর ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার বা লাইব্রেরিও ছিল, সেখানে ছিল উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা। তবে এটি নাকি ছিল মুখ্যত দর্শন চর্চার কেন্দ্র বা মূলত দর্শন চর্চার জন্যই এই জায়গাটি এমনভাবে তৈরি করা হয়েছিল। এ থেকে আমাদের মনে দুটি ধারণা জন্মে। এক, জাদুঘর গড়ে উঠেছিল প্রতিষ্ঠাতা রুচি মাফিক, অর্থাৎ যিনি জাদুঘর প্রতিষ্ঠা করছেন তার আসলে কোন কোন ব্যাপারগুলো ভালো লাগে, কিংবা তিনি কোন কোন জিনিসগুলোকে বেশি প্রেফার করেন, কিংবা তিনি কোন জিনিসগুলোকে বেশি পছন্দ করেন, সেগুলো অনুযায়ী বা সেগুলোকে মাথায় রেখেই জাদুঘর সাজানো হয়। আর 2 নম্বর হচ্ছে দর্শকরা সেখানে যেতে নিজেদের অভিপ্রায় বা ইচ্ছা অনুযায়ী বিশেষ বিশেষ অংশে। অর্থাৎ একজন দর্শক একটা জাদুঘরে যদি ঘুরতে যান, সেখানে তিনি সবগুলো অংশেই ঘুরে দেখবেন এমনটা নাও হতে পারেন, আবার এমনও হতে পারে হয়তোবা কেউ ঘুরে ফিরে সর্বক্ষেত্রে উপস্থিত হতেন। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং সম্পন্ন ব্যক্তি অর্থাৎ অবস্থা সম্পন্ন ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করছিল। প্রাচ্য দেশেও এমন সংগ্রহের কথা অবিদিত ছিল না, তবে ইউরোপীয় রেনেসার পরে পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘর কখনো কখনো জনসাধারণ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত বটে, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সকলের জন্য খোলা থাকতো না। অর্থাৎ এই ধরনের জাদুঘরগুলোর ক্ষেত্রে দেখা যেত যে বেশিরভাগ সময় এন্ট্রি রেস্ট্রিক্টেড থাকতো, তার মানে সবাইকে সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না। রাজরাজরারা বা সামন্ত প্রভুরা সেসব সংগ্রহশালা গড়ে তুলতেন এবং সেখানে থাকতো সেই সব মহাশয়ের শক্তি, সম্পদ ও গৌরবের ঘোষণা। তার মানে যারা এই ধরনের জাদুঘর গড়ে তুলতেন সেখানে মূলত তারা নিজেদের বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য বা নিজেদের গৌরবের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করতেন। 16 শতকের আগে গুরুত্বপূর্ণ একটি সময়, সেটি হচ্ছে 16 শতকের আগে যৌথ কিংবা নাগরিক সংস্থার উদ্যোগে জাদুঘর নির্মাণের চেষ্টা করা হয়নি। নবনির্মিত এসব জাদুঘরই জনসাধারণের জন্য অবারিত হয় গণতন্ত্রের বিকাশের ফলে কিংবা বিপ্লবের ফলে। অর্থাৎ যখন জনগণ বুঝতে শিখে যে এই সমস্ত গৌরবে তাদেরও অধিকার রয়েছে, তাদেরও অংশীদারিত্ব আছে, তখন আস্তে আস্তে করে দেখা যায় যে জাদুঘরগুলো ওপেন ফর অল বা পাবলিক জাদুঘর হতে শুরু করে। ফরাসি বিপ্লবের পরেই প্রজাতন্ত্র সৃষ্টি করে লুভ এবং উন্মোচিত হয় ভার্সাই প্রাসাদের দ্বার। রুশ বিপ্লবের পর লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতিয়ে। টাওয়ার অফ লন্ডনের মতো ঐতিহাসিক প্রাসাদ এবং তার সংগ্রহ যে সর্বজনের চক্ষুগ্রাহ্য হলো, তা বিপ্লবের না হলেও ক্রমবর্ধমান গণতন্ত্রায়নের ফল। ব্যক্তিগত সংগ্রহের অধিকারীরাও একসময় তা জনসাধারণের কাছে উন্মুক্ত করার প্রেরণা বোধ করেন এবং কখনো কখনো এসব ব্যক্তিগত সংগ্রহের দায়িত্বভার রাষ্ট্র গ্রহণ করে তা সকলের গোচরীভূত করার ব্যবস্থা করে। আমরা এখানে
বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফরাসি বিপ্লব, একটা হচ্ছে ভেরসাই প্রাসাদ, লেনিনগ্রাদের রাজপ্রাসাদ, হারমিতিয়ে, টাওয়ার অফ লন্ডন এবং গণতন্ত্রায়ন। আশা করি এই শব্দগুলোর ব্যাখ্যা আমরা বইয়ের শেষ অংশ থেকে, অর্থাৎ এই রচনাটির শেষ অংশে যেখানে শব্দার্থ ও টিকা হিসেবে উল্লেখ আছে সেখান থেকে দেখে নেব। তারপর 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখানের অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি পিতাপুত্র দুই ট্র্যাডেসান্ট এবং অ্যাশমোল এই তিনজনের সংগ্রহ দিয়ে। 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম, তবে তার ভিত্তিও ছিল অপর তিনজনের সংগ্রহ, স্যার হ্যান্স স্লোন, স্যার রবার্ট কটন ও আলফ অফ অক্সফোর্ড রবার্ট হার্লির। আমরা এই যে নামগুলো, এই নামগুলো মনে রাখার চেষ্টা করব, এগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর এসব কথা উল্লেখ করার একমাত্র কারণ এই যে সামাজিক ও রাজনৈতিক অবস্থা এবং তার পরিবর্তন যে জাদুঘরের রূপকে বড় রকম প্রভাবান্বিত বা প্রভাবিত করে সে বিষয়টা তুলে ধরা। তার মানে আমরা আগেও একটা ব্যাপার জেনেছি যে একটা সময়ের উপর বা একটা সময়ের মানুষের জীবনযাপনের উপর তাদের কনটেক্সট অনেক বেশি প্রভাব ফেলে, অর্থাৎ তাদের আর্থিক অবস্থা, তারা কোন ধরনের ইতিহাসকে ফেস করে এসেছে, কিংবা তাদের আশেপাশের প্রতিবেশী কারা রয়েছে, তাদের রিসোর্সের অবস্থা কীরকম, এই ধরনের ছোট্ট ছোট্ট কনটেক্সটগুলো তাদের পুরো যে জীবনাচরণ তার উপর প্রভাব ফেলে। এমনকি জাদুঘর নির্মাণের সাথেও এই ব্যাপারটি কিন্তু খুবই জড়িত। জাদুঘরে প্রবেশাধিকার না পেলে কিংবা নাগরিকদের জন্য জাদুঘর গড়ে না উঠলে সেখানে যাওয়ার প্রশ্নই উঠত না। কেন যাব সে চিন্তা তো অনেক দূরের বিষয়। এই প্রসঙ্গে আরও একটা কথা বলা যেতে পারে, পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে, অর্থাৎ যে সকল এন্টিটিগুলো, যে সকল শক্তিগুলো পৃথিবীব্যাপী তাদের উপনিবেশ স্থাপন করেছিল, তারাও নিজেদের গৌরব অন্য যারা রয়েছে শাসিত তাদেরকে দেখানোর জন্য এই ধরনের জাদুঘরগুলো তাদের অঞ্চলে গড়ে তুলতে শুরু করে। একদিকে শিল্পোন্নতি, আবার অন্যদিকে উপনিবেশবাদের অবসানের ফলে 20 শতকে জাদুঘর স্থাপনার কাজটি দ্রুত এগিয়ে যায়। সদ্য স্বাধীন দেশগুলো আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায় যে একসাথে অনেকগুলো রাষ্ট্র নতুন করে আত্মস্বীকৃতি পায় বা স্বাধীনতা অর্জন করে। এমন নতুন স্বাধীন হওয়া এক একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের নিজেদের পরিচয়কে তাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার ব্যবস্থা করা। এই কারণেই তখন দেখা যায় যে অনেক অনেক নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠিত হতে থাকে এবং সেই সকল জাদুঘরের দায়িত্ব এবং পৃষ্ঠপোষকতা গ্রহণ করে মূলত সেই সকল ছোট ছোট রাষ্ট্রের সরকার বা অথরিটি। এই প্রসঙ্গে আমাদের আবার ফিরে আসতে হবে, তার আগে আর দুটা কথা বলি। একালে আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো জাদুঘরের সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় ব্রিটিশ মিউজিয়াম। অর্থাৎ এই যে আলেকজান্দ্রিয়া বা ব্রিটিশ মিউজিয়াম রয়েছে, এই মিউজিয়ামগুলো খুব একটা যে স্পেসিফিক সেরকম নয়। অর্থাৎ এখনকার সময় যখন কোনো মিউজিয়াম গঠন করা হয় বা তৈরি করা হয় কিংবা প্রতিষ্ঠা করা হয়, তখন দেখা যায় যে কোনো একটা স্পেসিফিক বিষয়কে ফোকাস করে সেই জাদুঘরের সংগ্রহশালাগুলো গড়ে তোলা হয়েছে। কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে দেখা যায় সব ধরনের জিনিসপত্র দিয়েই বোঝায়। ব্রিটিশ মিউজিয়ামে বৃহৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে এবং ঐতিহাসিক সংগ্রহশালার সঙ্গে রয়েছে বিশাল গ্রন্থাগার বা লাইব্রেরি। স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও জীববিদ্যার জাদুঘর, রয়েছে নানা বিষয়ে অস্থায়ী ও প্রদর্শনী ও বক্তৃতার ব্যবস্থা। আর এসবের জন্য প্রয়োজন হয়েছে প্রাসাদোপম অট্টালিকার বা বিশাল বড় অট্টালিকার। অভ্যাগতদের অর্থাৎ যারা সেখানে আসে তাদের মধ্যে যিনি সেখানে চান, যা দেখতে চান ও জানতে চান তিনি তা দেখতে পারেন। তবে এখানকার প্রবণতা বা টেন্ডেন্সি হচ্ছে প্রাকৃতিক জগতের নিদর্শনের থেকে মানবসৃষ্ট নিদর্শন আলাদা করে রাখা আর বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ছোট বড় জাদুঘর গড়ে তোলা। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে এখনকার জাদুঘরগুলো অনেক বেশি সাবজেক্ট ওরিয়েন্টেড হয় বা একটা স্পেসিফিক বিষয়কে ফোকাস করে এখনকার জাদুঘরগুলো গড়ে তোলা হয়। গত 30 বছরের ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ হয়েছে, যদিও ব্রিটিশ মিউজিয়ামের সমতুল্য দ্বিতীয় কোনো জাদুঘর সে দেশে তৈরি হয়নি। জাদুঘরের বৈচিত্র্য আজ খুব চোখে পড়ে। সে বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত ও অন্যান্য দিকে প্রশাসনগত। তার মানে জাদুঘরের যে বৈচিত্র্য সেটি আগের যে কোনো অংশে কমেনি, বরঞ্চ বেড়েছে। তবে
আগে যেই বৈচিত্র্যটি শুধুমাত্র সংগ্রহশালার দিক থেকে ছিল, এখন সেই বৈচিত্র্যগুলো ছড়িয়ে পড়েছে কিভাবে সংগ্রহ করা হবে সেটির উপর এবং কোন কোন জিনিসগুলো সংগ্রহ করা হবে সেটির উপর। তার সাথে সাথে জাদুঘরের স্ট্রাকচার এবং তার পৃষ্ঠপোষকতার ধরন নিয়েও বিভিন্ন ধরনের বৈচিত্র্য আমরা বর্তমান সময়ে দেখতে পাই। আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার চেষ্টায় প্রবল। প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ব বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রা, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, তারও আবার নানান রকম বিভাগ উপবিভাগ। কোনো ব্যক্তিবিশেষের জীবন ও সাধনা সম্পর্কিত জাদুঘর বহু দেশে বহুকাল ধরে প্রতিষ্ঠিত হয়ে আসছে। মৎস্যাধার ও নক্ষত্রশালাও এখন জাদুঘর বলে বিবেচিত হয়। জাদুঘর বলতে আজ আর ব্রিটিশ মিউজিয়াম, লুভ বা হারমিতিয়ার মতো বিশাল প্রাসাদ বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত। এমনকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের একাংশে অবস্থিত হলেও জাদুঘর প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে। এখন যে বড় বড় বা স্বতন্ত্র জাদুঘর রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর বা একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে করা জাদুঘর। তারপর আমাদের দেশ থেকে উদাহরণ নিলে বলবো, এখানে যেমন রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, তেমনি আছে চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও সামরিক জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর, ঢাকার বলদা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের এলাকার সাইট মিউজিয়াম। এখানে একজন মানুষ কি দেখতে চান তা স্থির করে কোথায় যাবেন তা ঠিক করতে পারেন। তবে জাদুঘরের একটা সাধারণ লক্ষণ বা কমন টেন্ডেন্সি হচ্ছে যা চমকপ্রদ বা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্বেগকারী, এমন সব বস্তু সংগ্রহ করা। মানুষ তা দেখতে চায় যা দেখে সে আপ্লুত হয়। এ প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। অর্থাৎ এখন আমরা লেখক আনিসুজ্জামানের জবানিতে তার একটা ঘটনা শুনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার যে গুরু তিনি। এমন সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে জুনিয়র একজন টিচার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন অবস্থায় থাকার সময় তিনি জাদুঘরের কথা বলছেন। ঢাকায় আমাদের জাতীয় জাদুঘরের প্রথম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খান। অনেক আমন্ত্রিতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিতান্ত কনিষ্ঠ শিক্ষক হিসেবে আমিও ছিলাম। লক্ষ্য করলাম শিক্ষামন্ত্রী তার ভাষণ পড়তে গিয়ে মুদ্রিত জাদুঘর, অর্থাৎ এই যে তার স্ক্রিপ্টটি রয়েছে সেই স্ক্রিপ্টে জাদুঘর লেখা ছিল, সেটিকে বারবার তিনি মিউজিয়াম পড়ছেন, অর্থাৎ জাদুঘর এই শব্দটি তিনি উচ্চারণ করছেন না। চা খাওয়ার সময় আমার শিক্ষক প্রতিম অর্থমন্ত্রী ডক্টর এম.এন. হুদা আমাকে ডাকলেন। কাছে যেতে বললেন, গভর্নর সাহেবের একটা প্রশ্ন আছে, উত্তর দাও। গভর্নর জিজ্ঞেস করলেন, মিউজিয়ামকে আপনারা জাদুঘর বলেন কেন? একটু হকচকিয়ে গিয়ে বললাম, স্যার জাদুঘরই মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ। গভর্নর এবার রাগত স্বরে বললেন, মিউজিয়ামে যে আল্লাহর কালাম রাখা আছে তা কি জাদু? আল্লাহর কালাম বলতে তার মনে বোধ হয়েছিল চমৎকার তুঘরা হরফে লেখা নুসরাত সাহেবের আশরাফপুর শিলালিপি, 16 শতকে এক মসজিদ প্রতিষ্ঠার বৃত্তান্ত সংবলিত প্রস্তরখণ্ড। সেটা রাখা হয়েছিল সকলের চোখে পড়ার মতো জায়গায়। যা হোক, গভর্নরের প্রশ্নের জবাবে আমি বললাম, স্যার ওই অর্থে জাদু নয়, বিস্ময় জায়গায় বলে জাদু। মা যেমন সন্তানকে বলে, ওরে আমার জাদুরে। ব্যাখ্যার পরের অংশটা যথার্থ কিনা সে বিষয়ে এখন সন্দেহ হয়। তবে আমার বাক্য শেষ করার আগেই গভর্নর হুঙ্কার দিলেন, না, জাদুঘর বলা চলবে না, মিউজিয়াম বলতে হবে। বাংলাও আপনারা মিউজিয়ামই বলবেন। তর্ক করা বৃথা, হুকুম শিরোধার্য করে আমার চ্যান্সেলরের সামনে থেকে পালিয়ে এলাম। পলায়েতে সজীবতি, অর্থাৎ পালিয়ে বাঁচলেন বা পালিয়ে তিনি জীবন বাঁচালেন। আরও একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমারও তাই হলো। গভর্নরের সামনে থেকে চলে আসার পর মনে হলো তাকে বললাম না কেন জাদু শব্দটা ফার্সি, তাতে হয়তো তিনি কিছুটা স্বস্তি পেতেন। আপনারা অনেকেই জানেন জাদুঘর পুরোটাই ফার্সি, তবে জাদুঘরের ঘরটা বাংলা। উর্দুতে জাদুঘরকে বলে আজবখানা, হিন্দিতে অজায়েব ঘর। খানা ফার্সি, আজব, আজিব, আজায়েব আরবি। জাদু ও আজব শব্দের দোতনা রয়েছে দুরকম, একদিকে কুহক ইন্দ্রজাল ভেলকি, অন্যদিকে চমৎকার মনোহর কৌতূহলোদ্দীপক।
আমার ছেলেকে সোজা পেয়ে মেয়েটা জাদু করেছে, আর কি জাদু বাংলা গানে, দুরকম দোতনা প্রকাশ করে। অর্থাৎ এই সকল কিছু লেখক আনিসুজ্জামান তখন চিন্তা করছেন যখন কিনা তার আসলে চিন্তা করে খুব একটা লাভ নেই। এই কারণে তিনি বলেছেন চোর পালালে বুদ্ধি বাড়ে। বয়সের দোষে এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। মোনায়েম খান সেদিন রাগ করেছিলেন এবং জাদুঘরের অন্য অনেক কিছু থাকা সত্ত্বেও যে তিনি আল্লাহর কালামের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন, এখন মনে হয় তার একটা তাৎপর্য ছিল। তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তাই জাদুঘরের সংরক্ষিত মুসলিম ঐতিহ্যমূলক নিদর্শন তাকে আকর্ষণ করেছিল এবং বাংলায় হিন্দু মুসলমান নির্বিশেষে জাদুঘরকে যেহেতু জাদুঘর বলা হয়, তাই তিনি সেটি বর্জন করে মিউজিয়াম শব্দটি বাংলায় ব্যবহার করতে চেয়েছিলেন মুসলমানদের স্বতন্ত্র প্রয়োগ হিসেবে। অর্থাৎ ভাষায় যে ধর্মের ব্যবহার রয়েছে বা ভাষার উপর ধর্মের যে একটা প্রভাব রয়েছে, এই প্রভাবটাই আমরা এই অংশটুকুতে বুঝতে পারলাম। জাদুঘরকে যদি তিনি আত্মপরিচয় লাভের ক্ষেত্র হিসেবে দেখে থাকেন তাহলে মোটেই ভুল করেননি, এমনটাই মনে করেন লেখক আনিসুজ্জামান। অল্প বয়সে আমি যখন প্রথম ঢাকা জাদুঘরে যাই তখন আমিও এক ধরনের আত্মপরিচয় সূত্র সেখানে খুঁজে পাই, অতটা সচেতনভাবে না হলেও। বাংলা স্থাপত্য ও ভাস্কর্যের প্রাচীন নিদর্শনের সঙ্গে আমার তখনই প্রথম পরিচয় ঘটে। স্থাপত্যের নিদর্শন বলতে প্রধানত ছিল কাঠের ও পাথরের স্তম্ভ, আর ভাস্কর্য ছিল অজস্র ও নানা উপকরণে তৈরি। বঙ্গদেশে অত যে বৌদ্ধ মূর্তি আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। পৌরাণিক লৌকিক অত যে দেবদেবী আছে তাও জানতাম না। মুদ্রা এবং অস্ত্রশস্ত্র দেখে বাংলায় মুসলিম শাসন সম্পর্কে কিছু ধারণা হয়েছিল। ঈশা খাঁর কামানের গায়ে লেখা দেখে মুগ্ধ হয়েছিলাম। পোড়ামাটির কাজও ছিল কত বিচিত্র ও সুন্দর। জাদুঘরের বাইরে তখন রক্ষিত ছিল নীল জাল দেওয়া মস্ত বড় কড়াই। নীল আন্দোলনের ইতিহাস কিছুটা জানতাম। কড়াইয়ের বিশালত্ব চিত্তের সম্ভ্রম জাগাবার মতো বা একটা ভয় মিশ্রিত সম্মান জাগানোর মতো, কিন্তু তার সঙ্গে যে অনেক দীর্ঘশ্বাস ও অশ্রুবিন্দু জড়িত সেটি মনে পড়তে ভুল হয়নি। ঢাকা জাদুঘরে যা দেখেছিলাম তার কথা বলতে গেলে পরে দেখা নিদর্শনের সঙ্গে জড়িয়ে যেতে পারে, কিন্তু বঙ্গের হাজার বছরের পুরনো ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির যে নমুনা সেখানে ছিল তা আমি বাঙালির আত্মপরিচয় লাভ করতে সাহায্য করেছে। পরে তা শক্তিশালী হয়েছে কলকাতা জাদুঘর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে। পরবর্তীকালে পৃথিবীর বহু জাদুঘরে আত্মপরিচয় জ্ঞাপনের এই চেষ্টা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার যত্নকৃত প্রয়াস বা চেষ্টা দেখেছি। আলেকজান্দ্রিয়ায় গ্রেকো রোমান মিউজিয়ামে ও কায়রো মিউজিয়ামে যেমন মিশরের পুরনো ইতিহাসকে ধরে রাখা হয়েছে, সিয়াটলে ও নর্থ ক্যারোলাইনার পূর্ব প্রান্ত দেখে আমেরিকার আদিবাসীদের নানাবিধ অর্জনের নিদর্শন এবং ইউরোপীয় বসতি স্থাপনকারীদের প্রথম আগমনকালী স্মৃতিচিহ্ন আমরা বুঝতে পারি। ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার অফ লন্ডনে ইংল্যান্ডের ইতিহাসের অনেকখানি ধরা আছে। কুয়েতের জাদুঘরে আমার ছেলেবেলায় দেখা ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন স্থান দেখে চমৎকৃত হয়েছে। বুঝেছি তাদের আত্মানুসন্ধান শুরু হয়েছে, কিন্তু দূর ইতিহাসের পাথরের প্রমাণ হাতে আসেনি। এতে কোনো সন্দেহ নেই যে জাদুঘরের একটা প্রধান কাজ হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং জাতিকে আত্মপরিচয় দানের সূত্র জানানো। জাদুঘরে আমাদের যাওয়ার এটা একটা কারণ। সে আত্মপরিচয় লাভ অনেক সময় সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবর্তনের সূচনা করে। অর্থাৎ আরও যদি ব্যাখ্যা করে বলি তাহলে হচ্ছে যে বাঙালিরা যখন মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করলো তখন সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বাঙালিদের যে আত্মপরিচয় সেটি। এখন প্রশ্ন হচ্ছে বাঙালিরা এই আত্মপরিচয় লাভ করলো কোথা থেকে? বাঙালিরা এই আত্মপরিচয় মূলত লাভ করেছে 1952 সালের ভাষা আন্দোলন থেকে। অর্থাৎ আমাদের নিজস্ব যে একটা অস্তিত্ব রয়েছে, নিজস্ব যে একটা ভূমিকা রয়েছে সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি এই ভাষা আন্দোলন থেকে। এ কারণেই সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবর্তনের সূচনা করতে পারে এই আত্মপরিচয়। টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কোহিনূর দেখতে, আমিও তা দেখতে গিয়েছিলাম। তখন আমার আরেকটা কথা মনে হয়েছিল, জাদুঘর হৃত সাংস্কৃতিক উত্তরাধিকারের জায়গা বটে, তবে তা সবসময় নিজের জিনিস হবে এমন কথা নেই। অর্থাৎ অনেক সময় দেখা যায় বড় বড় ঔপনিবেশিক শক্তিগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্পদ বা চমৎকার বিভিন্ন নিদর্শন লুট করে আনছে তাদের জাদুঘরে প্রদর্শন করার জন্য।
অন্যের ঐতিহ্যিক উত্তরাধিকার হরণ করে এনেও সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের জাদুঘর সাজাতে কুণ্ঠিত বোধ করে না। তবে একটা কথা স্বীকার করতেই হবে, ব্রিটিশ মিউজিয়ামে নানা দেশের নানা নিদর্শন সংগৃহীত হয়েছে। কি উপায় সংগৃহীত হয়েছে সে কথা আপাতত মুলতবি রাখলাম বা স্থগিত রাখলাম, কিন্তু এসব দেখে অভিন্ন মানব সত্তার সন্ধান পাওয়া যায়। মনে হয় এদেশে এককালে এত মানুষ মিলে যা করেছে তার সবকিছুর মধ্যে আমিও আছি। জাতীয় জাদুঘর একটা জাতিসত্তার পরিচয় বহন করে। যে সেখানে যায় সে তার নিজের ও জাতির স্বরূপ উপলব্ধি করতে পারে, সংস্কৃতির সন্ধান পায়, আত্মবিকাশের প্রেরণা লাভ করে। এই যে শত সহস্র বছর আগের সব জিনিস যা হয়তো একদিন ব্যক্তির বা পরিবারের কুক্ষিগত ছিল, তাকে যে সে নিজের বলে ভাবতে পারি, তা বা কম কিসে। আবার অন্য জাতির অনুরূপ কীর্তির সাথে যখন আমি একাত্মতা অনুভব করি, তখন আমার উত্তরণ হয় বৃহত্তর মানব সমাজে। তার মানে অন্যের কাজকর্মের গৌরব বা অংশীদারিত্ব আমি যখন অনুভব করতে শুরু করি, তখন আমি আর ক্ষুদ্র কোনো গণ্ডিতে বা ক্ষুদ্র কোনো গোষ্ঠীতে আটকে থাকি না, আমি তখন বৃহত্তর মানব সমাজের অংশ হই। জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন। সমাজের এক স্তরে সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় জনসমাজের সাধারণ স্তরে। গণতন্ত্রায়নের পথ প্রশস্ত হয় এভাবে। জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় ভাবাদর্শ বা যে আদর্শটা সেটা। কাজেই একথা বলা যেতে পারে যে জাদুঘর এমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনা সৃষ্টি, তেমনি তা সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের কারণও হতে পারে। আরও একটা সোজা ব্যাপার আছে, জাদুঘর আমাদের আনন্দ দেয়, অর্থাৎ এটা আমাদের বিনোদনের একটা উৎস। মানুষের অনন্ত উদ্ভাবন নৈপুণ্যে, তার নিরল সৃষ্টি ক্ষমতা, তার তন্নিষ্ঠ সৌন্দর্য সাধনা বা তার তন্ময় হয়ে কাজ করার যে একাগ্রতা, সেটি নিজেকে বারবার অতিক্রম করতে সাহায্য করে। এবং এসবের সঙ্গে পরিচিত হয়ে আমরা অশেষ উল্লসিত হই বা আনন্দিত হই। এত কিছুর পরেও কেউ যদি প্রশ্ন করে জাদুঘরে কেন যাব, সূক্ষ্ম কৌতুক সঞ্চার করে প্রাবন্ধিক পরিশেষে লিখেছেন যে তাহলে তার একমাত্র উত্তর বোধহয় এই যে কে বলেছে আপনাকে যেতে, অর্থাৎ ভালো লাগলে জাদুঘর দেখতে যাবেন, আর ভালো না লাগলে যাবেন না, এতটুকুই তো। এখন আমরা এই রচনার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যাকরণগত দিক জানবো, যেগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে সন্ধি সম্পর্কে জানি। আমরা দেখতে পাচ্ছি অভ্যাগত এই শব্দটা এই রচনায় উল্লেখ করা হয়েছে, তার সন্ধি বিচ্ছেদ হচ্ছে অভি যোগ আগত। মনোজগৎ, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনঃ যোগ জগৎ। প্রবেশাধিকার, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রবেশ যোগ অধিকার। সঞ্চিত, সম যোগ চিত। উন্মুক্ত, উৎ যোগ মুক্ত। আশা করি সন্ধির অংশটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা একটু সমাস সম্পর্কে জানি। প্রদত্ত শব্দ যদি বঙ্গবন্ধু হয় তবে তার ব্যাসবাক্য হচ্ছে বঙ্গের বন্ধু। প্রদত্ত শব্দ যদি মহাকাশ হয় তবে তার ব্যাসবাক্য হচ্ছে মহাজে আকাশ। এখন একটু সমাসের নামগুলো দেখে নেই। বঙ্গবন্ধু এটি হচ্ছে বহুব্রীহি সমাস এবং মহাকাশ এটি হচ্ছে কর্মধারয় সমাস। তারপর এখন আমরা জাদুঘরে কেন যাব এই প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ বানান, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে, সেগুলো দেখব। প্রথম গুরুত্বপূর্ণ বানানটি হচ্ছে প্রত্নতত্ত্ব, তারপর বিদ্যায়তনিক, প্রশাসন, পৌরাণিক, দ্বিজাতিতত্ত্ব, চ্যান্সেলর, দোতনা, প্রাসাদোপম বা প্রাসাদের মতো। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ দেখি। স্বতন্ত্র, গণতন্ত্র, উন্মুক্ত, ঐতিহ্য, আপ্লুত এবং পাশ্চাত্য। আরেকবার একটু দেখে নেই। স্বতন্ত্র, গণতন্ত্র, উন্মুক্ত, ঐতিহ্য, আপ্লুত এবং পাশ্চাত্য। আশা করি এই বানানগুলো এবং এই উচ্চারণগুলো আমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছি এবং পরীক্ষা আসলে সবাই সঠিক উত্তর অ্যান্সার করতে পারবো। এখন আমরা কিছু শব্দের উৎস দেখি। আল্লাহ, এই শব্দটির উৎস হচ্ছে আরবি। কড়াই, এটি একটি সংস্কৃত শব্দ। গভর্নর, এটি আমরা সবাই জানি প্রায়, এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ। হরফ, এটি একটি আরবি শব্দ এবং খানা, এটি একটি ফার্সি শব্দ। তুঘরা, এটি একটি তুর্কি শব্দ। মিউজিওলজি, ইংরেজি শব্দ। জাদু, এটি হিন্দি অথবা ফার্সি শব্দ। পাবলিক, ইংরেজি শব্দ। আজব, আরবি শব্দ। তারপর
এখন আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখব, যেই বিগত বছরের প্রশ্নগুলো আমাদের প্রস্তুতিকে সম্পন্ন করার জন্য সাহায্য করবে। সভ্যতার বিস্তারের সাথে বিলুপ্ত হয়েছে কোনটি? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2019-20 সালে প্রশ্ন হিসেবে এসেছে। অপশন এ পণ্য, বি কৃষকের দারিদ্র, সি দেশি শিল্প এবং ডি অর্থনীতি। এবং সভ্যতার বিস্তারের সাথে বিলুপ্ত হয়েছে কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2019-20 সালে আসা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে দেশি শিল্প, অর্থাৎ অপশন সি। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের পর প্রজাতন্ত্র কি সৃষ্টি করে? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2019-20 সালে প্রশ্ন হিসেবে এসেছে। অপশন এ এর উত্তর হচ্ছে লুভ, অপশন বি এর উত্তর হচ্ছে ভের্সাই, সি হারমিতেজ এবং ডি বুর্জোয়া বিপ্লব। এর সঠিক উত্তর হচ্ছে লুভ। তারপর মোতাহের হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2018-19 সালে প্রশ্ন হিসেবে এসেছে। অপশন এ স্বদেশী আন্দোলন, বি অসহযোগ আন্দোলন, সি ভাষা আন্দোলন এবং ডি বুদ্ধির মুক্তি। এবং এর সঠিক উত্তর হচ্ছে ডি বুদ্ধির মুক্তি। পরের প্রশ্ন, কি জাদু বাংলা গানে কোন রচনায় উদ্ধৃত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2018-19 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ 52 দিনগুলো, অপশন বি জাদুঘরে কেন যাব, অপশন সি মাসি পিসি, অপশন ডি আমার পথ। এবং সঠিক উত্তর হচ্ছে জাদুঘরে কেন যাব বা অপশন বি। তারপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব। দেখা যাক এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি কিনা। কোন বিপ্লবের মাধ্যমে লুভ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হচ্ছে ফরাসি বিপ্লব। প্রথম দিকে জাদুঘর কিভাবে প্রতিষ্ঠা হলো? এর উত্তর হচ্ছে প্রতিষ্ঠাতার রুচি মাফিক বা ইচ্ছা অনুযায়ী বা পছন্দ কিংবা প্রেফারেন্স অনুযায়ী। 3 নম্বর প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে কলকাতায়। 4 নম্বর প্রশ্ন, জাদুঘরের দ্রুত বিকাশ হয় কোন শতকে? এর উত্তর হচ্ছে 19 শতকে। এর কারণটি আমরা ইতোমধ্যে এই লেকচারে আলোচনা করেছি। সেটি হচ্ছে যে 19 শতকে যেহেতু অনেকগুলো দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করে, তাই তাদের আত্মপরিচয় লাভ করা এবং আত্মপরিচয়টা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই দেখা যায় এই সময়টাতে দ্রুত বিকাশ লাভ করে এই জাদুঘরের চর্চাটা। 5 নম্বর প্রশ্ন, উর্দুতে জাদুঘরকে কি বলা হয়? উত্তর হচ্ছে আজবখানা। তারপর বিশ্বের প্রথম পাবলিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় কোথায়? এর উত্তর হচ্ছে ব্রিটেনে। 7 নম্বর প্রশ্ন, জাদুঘর শব্দের জাদু শব্দটি কোন ভাষার? উত্তর হচ্ছে ফার্সি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এই প্রশ্নের উত্তর একটু মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করব। 8 নম্বর প্রশ্ন, নানান দেশের নানান সংস্কৃতি রক্ষিত হয় কোন জাদুঘরে? এর উত্তর হচ্ছে ব্রিটিশ জাদুঘরে। 9 নম্বর প্রশ্ন, বরেন্দ্র মিউজিয়ামে কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহীতে। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? এর যে উত্তর রাজশাহীতে, এই প্রশ্নটিও আমাদের ভর্তি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটিও আমরা মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করব। 10 নম্বর প্রশ্ন, আলেকজান্দ্রিয়া কি? উত্তর হচ্ছে মিশরীয় সভ্যতার নিদর্শন। প্রশ্ন নং 11, বিশ্বের প্রথম জাদুঘর কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির উত্তর পারবে। এর উত্তর হচ্ছে আলেকজান্দ্রিয়ায়। প্রশ্ন নং 12, শক্তিশালী সামাজিক সংগঠন বলা হয় কোনটিকে? উত্তর হচ্ছে জাদুঘরকে। 13 নং প্রশ্ন, বাংলাদেশের জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে চট্টগ্রামে। 14 নং প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের বিশ্বাসী ছিলেন কে? এর উত্তর হচ্ছে আব্দুল মোনায়েম খান। 15 নং প্রশ্ন, টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে কি দেখতে? আশা করি আমরা সকলেই এর উত্তরটি জানি এবং সেটি হচ্ছে কোহিনূর দেখতে। আশা করি এতক্ষণ পর্যন্ত জাদুঘরে কেন যাব এই যে প্রবন্ধটি বা এই যে রচনাটি নিয়ে আমরা আলোচনা করলাম সেটি সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটি আমাদের ফেসবুক গ্রুপে তোমরা লিখে জানাতে পারো। তোমাদের জন্য যে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে সেখানে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করা হবে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো।